আসসালামু আলাইকুম। ঘোরাঘুরির এ পর্যায়ে আমাদের গন্তব্যস্থল ছিল বান্দরবান শহর। একদিনে আমরা কোন কোন স্পট ভ্রমণ করলাম এবং কী করলাম তার কিঞ্চিত অংশ থাকতেছে এই ভিডিওতে। রাত 11টার দিকে আমরা ঢাকা সায়দাবাদ থেকে যাত্রা শুরু করি এবং সকাল 6টার দিকে আমরা বান্দরবান শহরে পৌঁছে যাই। সকালের নাস্তা সেরে নিয়ে আমরা আমাদের আগে থেকেই ঠিক করা চাঁদের গাড়িতে করে রওনা দেই নীলগিরির উদ্দেশ্যে। এটা হচ্ছে মিলনছড়ি চেকপোস্ট। যারা বান্দরবান শহরে প্রথমবারের মতো যাবেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে এখানে যাওয়ার পরপরই আপনাকে আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন আইডি শো করতে হবে। মিলনছড়ি চেকপোস্টে এসে আমাদের প্রত্যেকের ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা নিয়ে নেয় এবং সিগনেচার নেয়। এরপরে আমাদের চাঁদের গাড়িকে পারমিশন দেয় যাওয়ার জন্য। নীলগিরিতে প্রবেশের মূল্য ছিল জনপ্রতি 100 টাকা করে। নীলগিরিতে পৌঁছার পরপরই এই যে বুড়ির জামা কাপড় সবকিছু আমি চেঞ্জ করে দেই, কেননা অনেক শীত ছিল বাইরে, আর চাঁদের গাড়িতে অনেক বাতাস লাগতেছিল, তো যার কারণে ওকে শীতের জামা কাপড় ভালোভাবে পরাই নিয়ে গেছিলাম। তো ওখানে যাওয়ার পরে একটু রোদ উঠেছিল, যার কারণে ওর জামা কাপড় চেঞ্জ করে নিই। এটা হচ্ছে নীলগিরির একটা ভিউ পয়েন্ট, যার উপরে উঠলে আপনি দেখতে পারবেন আশেপাশে পাহাড়ের সৌন্দর্য। বান্দরবান শহরে ঘুরতে গিয়ে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতেছি, হয়তোবা আমরা শীতের সময় না গিয়ে যদি অন্য সময় যেতাম তাহলে হয়তোবা প্রকৃতির লীলা খেলা আরও ভালোভাবে উপভোগ করতে পেতাম, কেননা তখন হয়তোবা আকাশ ক্লিয়ার থাকতো আর মেঘের দেখা বেশি পেতাম। এখন কুয়াশা আর মেঘ মিলে সব একাকার হয়ে গিয়েছে, তো খুব একটা যে খারাপ সেটা বলবো না, তবে শীতের সময় অ্যাভয়েড করাটাই মনে হয় বেশি ভালো হবে। আমাদের মতো যারা ছোট বাচ্চা নিয়ে যাবেন তারা অবশ্যই খুব সাবধানে যাবেন, কেননা চাঁদের গাড়ি পুরো খোলা থাকে, তো যার কারণে প্রচণ্ড বাতাস লাগে। আর এই হচ্ছে নীলগিরি পোড়া ভিউ পয়েন্ট, যেটা দেখলে বুঝতেই পারবেন কতটা সুন্দর। আসলে এখানে সৌন্দর্যের কোনো শেষ নেই, এক এক জায়গায় এক এক রকম সৌন্দর্য বিস্তার করে থাকে। নীলগিরিতে সবচেয়ে বেশি ভালো লেগেছে এর পরিষ্কার পরিচ্ছন্নতা, সব জায়গায় যেন নিট অ্যান্ড ক্লিন। নীলগিরিতে ঘোরাঘুরি শেষে আমরা চলে যাই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এটা মানুষের হাতের আদলে তৈরি একটা ভিউ পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে আপনি বান্দরবান শহরের অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে এখানে ছবি তোলার জন্য আপনাকে রীতিমতো যুদ্ধ করতে হবে, যেমনটা যুদ্ধ করতে হয়েছিল আমাদেরকে। মানে ছুটির দিনগুলো যদি অ্যাভয়েড না করেন তাহলে এই পরিস্থিতিতে আপনাদেরকেও পড়তে হবে। দেখে বুঝতেই পারতেছেন যে প্রত্যেকটা মানুষ সিরিয়াল দাঁড়াই আছে ছবি তোলার জন্য। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে বেশ কিছুক্ষণ যুদ্ধ করার পরে কয়েকটা ছবি ওঠানোর পরে আমরা চলে আসি চিম্বুক পাহাড়ে। তো চিম্বুক পাহাড়ে এসে আমাদের প্রথম কাজ হচ্ছে টিকিট কাটা। এখানে জনপ্রতি টিকিটের মূল্য ছিল 20 টাকা করে। সমতল থেকে বেশ কিছুটা উঁচুতে অবস্থিত এই চিম্বুক পাহাড়ের মেইন ভিউ পয়েন্টে। এখানে ছবি ওঠানোর জন্য বেশ কয়েকটি ফটো ফ্রেমের ব্যবস্থা রয়েছে, যে এখানে দাঁড়িয়ে আপনি সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন। বলে রাখা ভালো, আমরা গিয়েছিলাম একটা গ্রুপের সাথে যুক্ত হয়, যেখানে আমরা 2200 টাকার মধ্যে পুরো ঢাকা টু বান্দরবান যাওয়া আসা, চাঁদের গাড়ির খরচ, 2 বেলার খাবার, সাথে বিভিন্ন যে স্পটগুলোতে ঢোকার এন্ট্রি ফি সব কিছু ছিল ওনাদের মধ্যে। তো আপনারা যারা অনেকে আছেন যে ঘুরতে যেতে চান কিন্তু সঙ্গের অভাবে বা কার সাথে যাবেন, কিভাবে যাবেন, কোথায় যাবেন এভাবে যেতে পারতেছেন না, তারা এরকম বিভিন্ন ছোট ছোট গ্রুপ আছে যাদের সাথে যুক্ত হয় ইজিলি বিভিন্ন জায়গায় ঘুরে আসতে পারেন। এই হচ্ছে আমার ওড়না পাগল মেয়ে। এক ওড়না পেয়ে তার ব্যস্ততা শুরু হয়ে গেছে, কখনো ওড়না মাথায় দেয় তো কখনো পায়ের নিচে ফেলে দেয়। এটাকে বলা হয় চিম্বুক চত্বর, যে চত্বরে আপনি দাঁড়িয়ে আশেপাশের যে পাহাড়ের সৌন্দর্য আছে সেটা উপভোগ করতে পারবেন। আমি এই যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আশেপাশের সৌন্দর্যটা। চিম্বুক পাহাড়ের বাইরে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে আপনি বিভিন্ন ধরনের পাহাড়ি ফলমূল পাবেন। আমরা প্রায় সেখানে 12:30 পর্যন্ত ছিলাম। এরপর আমরা চলে যাই দুপুরে খাবারের উদ্দেশ্যে। খাবার শেষ করে আমরা রওনা দেই নীলাচলের উদ্দেশ্যে। নীলাচলে ঢুকতে এরকম সুন্দর একটি মসজিদ প্রথমে দেখতে পাবেন। নীলাচলে এসে টিকিটের কত মূল্য নিয়েছিল সেটা আমার আসলে জানা হয়ে ওঠে নাই। আর এই হচ্ছে নীলাচলের আশেপাশের পাহাড়ের সৌন্দর্য। দুষ্টুবুড়িটার প্রচণ্ড পরিমাণে বাতাস লাগতেছিল, তো যার কারণে বেশ কয়েকবার বমি করেছিল, আর এই জন্য সারাদিন কিছুই খায় নাই। তো আসার পরপরই প্রথমে আমাদের কাজ ছিল বুড়িকে ডাব খাওয়ানো, যেহেতু ও ডাব খুব বেশি পছন্দ করে, তো যার কারণে প্রথমেই আমরা ওকে একটু এনার্জেটিক করে নিই, তারপরে আমরা চলে যাই বাচ্চাদের খেলনার জন্য। আগে বলে রাখা ভালো যে নীলাচলের সবচেয়ে ভালো দিক যেটা আমার লেগেছে, যে বাচ্চাদের যে খেলনার যে রাইডগুলো ছিল সম্পূর্ণটাই ছিল ফ্রি, তো যার কারণে বাচ্চারা যতক্ষণ ইচ্ছে এখানে খেলতে পারবে, কোনো ধরনের ধরা বাঁধা নিয়ম নাই। এদিকে তো স্লাইডার দেখে বুড়ির মাথা ঠিক নেই, ও ওখানে ওঠার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে, কিন্তু এত উঁচু ছিল যার কারণে ওকে সাহস পাচ্ছিলাম না যে উঠানোর। তো ওর কান্নাকাটি দেখে ওর বাবা শেষ পর্যন্ত নিজেই নিয়ে উঠে পড়েছে। নীলাচলের ভেতরে বেশ কয়েকটি স্টল আছে এরকম ছোট বাচ্চাদের খেলনা বা তাদের তৈরি বিভিন্ন ধরনের পাহাড়ি পোশাক, চাইলে আপনারা এখান থেকে কিনতে পারেন। এগুলো হচ্ছে পাহাড়িদের জমে চাষ করা চাল, 3 ধরনের চাল, লাল চাল, সাদা চাল এবং কালো চাল। পার্বত্য বান্দরবনে অবস্থিত জনগণের যে নিজস্ব উৎসব বা তাদের যে বিভিন্ন ধরনের ঐতিহ্য আছে এই সম্পর্কে একটা লিস্ট এখানে তৈরি করে দেওয়া ছিল।
এটা হচ্ছে নীলাচলের একটা ভিউ পয়েন্ট, যেখানে আপনি দাঁড়িয়ে আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর নিচের দিকে যাত্রী ছাউনির মতো করে দেওয়া ছিল, যে ঝড় বাদল বা অন্যান্য সময় আপনি চাইলে এখানে আশ্রয় নিতে পারবেন। পার্বত্য বান্দরবনে অবস্থিত জনগোষ্ঠীর হাতের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে প্রদর্শনের জন্য রাখা হয়েছিল। মাগরিবের আজান পর্যন্ত আমরা সেখানেই ছিলাম। এরপর আমরা চলে আসি বান্দরবনের মেন শহরে। সেখানে এসে বেশ কিছুক্ষণ কেনাকাটা করার পরে রাত 8টার দিকে আমরা রওনা দিই ঢাকার উদ্দেশ্যে।